আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই ভালো আছো? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আমি আজ তরঙ্গ অধ্যায় নিয়ে আলোচনা করব। তরঙ্গ অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকেও প্রায় বোর্ড পরীক্ষায় এক সেট প্রশ্ন হয়ে থাকে। তো এই অধ্যায়ে কিছু বেসিক জিনিস নিয়ে আমি আলোচনা করব। তো আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি, এগুলো তোমরা খেয়াল করে শুনতে পারো। তো প্রথমে আমরা তরঙ্গ অধ্যায় নিয়ে যেহেতু আলোচনা করব, তাহলে তরঙ্গ কি সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তরঙ্গ কি? তরঙ্গ হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, সেটাই হচ্ছে তরঙ্গ। তার মানে তরঙ্গের মেন বৈশিষ্ট্য কি? তরঙ্গের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গ এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, আর মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না। এটা হচ্ছে তরঙ্গের মেন যে বৈশিষ্ট্য। তো এরপরে তরঙ্গের যে প্রকারভেদ আছে, বিভিন্ন প্রকার তরঙ্গ আছে। তাহলে প্রথমে তরঙ্গকে আমরা মাধ্যমের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি। মাধ্যমের উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আর আরেকটা হচ্ছে কি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তাহলে যান্ত্রিক তরঙ্গ হচ্ছে কি, যে তরঙ্গ সঞ্চালনের জন্য একটা স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। তার মানে এখানে মাধ্যম লাগবেই। তো যান্ত্রিক তরঙ্গ কিছু উদাহরণ কি কি হতে পারে? মাধ্যমের প্রয়োজন হয়, তাহলে শব্দ কিন্তু একটা যান্ত্রিক তরঙ্গ, কারণ শব্দ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। এরপর আসছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ যে তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয় না, সেটাকে বলা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তাহলে এর উদাহরণ কি কি হতে পারে? যেমন আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ, এগুলো হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য আমরা বুঝতে পারছি। এই ছিল মাধ্যমের উপর ভিত্তি করে। এরপরে আসছে তরঙ্গের কণাগুলোর স্পন্দনের দিকের উপর ভিত্তি করে। এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি আড় তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, আর আরেকটা হচ্ছে দীঘল বা লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আড় তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ এটা কি? আড় তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, অর্থাৎ 90 ডিগ্রি কোণে, সেটাকেই বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আড় তরঙ্গ। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে পানি তরঙ্গ, এর সাথে কি সকল প্রকার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। সকল প্রকার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গই হচ্ছে আড় তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, সরল কোণে অগ্রসর হয় বা সমান্তরালভাবে অগ্রসর হয়, তার মানে এখানে 180 ডিগ্রি সেটা বোঝানো হচ্ছে। তাহলে এর উদাহরণ হচ্ছে কি কি হতে পারে? যেমন স্প্রিং এ সৃষ্ট তরঙ্গ, স্প্রিং এ সৃষ্ট তরঙ্গ এটা হবে অনুদৈর্ঘ্য বা দীঘল তরঙ্গ, বা শব্দ একটা অনুদৈর্ঘ্য বা দীঘল তরঙ্গ, এটাও বলা যায়। এরপরে আসছে কি? এরপরে আসছে বিস্তারের মাত্রার উপর নির্ভর করে। বিস্তারের মাত্রার উপর নির্ভর করে এখানে ওয়ান ডাইমেনশনাল একমাত্রিক তরঙ্গ কি স্প্রিং এ সৃষ্ট তরঙ্গ। টু ডাইমেনশনাল দ্বিমাত্রিক তরঙ্গ হচ্ছে পুকুরের পানিতে সৃষ্ট তরঙ্গ। আর থ্রি ডাইমেনশনাল ত্রিমাত্রিক, এটা হচ্ছে আলোক তরঙ্গ। এরপরে আসছে সরণের উপর ভিত্তি করে।
সরণের উপর ভিত্তি করে আবার তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ আর একটা হচ্ছে স্থির তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ কি? যে তরঙ্গ কি করে একটা নির্দিষ্ট বেগ নিয়ে ক্রমাগত সামনের দিকে অগ্রসর হয়, সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। এর উদাহরণ কি? পুকুরে পানিতে যখন ঢিল ছোড়া হয় ওটা কিন্তু অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গের একটা সমীকরণ আছে, আদর্শ সমীকরণ, y সমান a sin twice pi by lambda vt plus minus x, অথবা অন্যভাবে লেখা যায় y সমান a sin twice pi a sin omega t plus minus twice pi x by lambda। তো এরপরে আরেকটা হচ্ছে স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ কি? এটাও অগ্রগামী তরঙ্গ, কি কিন্তু কি দুইটা অগ্রগামী তরঙ্গ যদি বিপরীত দিক থেকে পরস্পরের উপর কি হয় আপতিত হয়ে যে তরঙ্গ সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে স্থির তরঙ্গ। স্থির তরঙ্গের উদাহরণ কি? স্প্রিং এ সৃষ্ট তরঙ্গ স্থির তরঙ্গ হতে পারে। আবার কি? কুয়ার পানিতে সৃষ্ট তরঙ্গ। কারণ কি? কুয়ার পানিতে যখন শব্দ করা হয় তখন কি হয়? প্রতিধ্বনি শোনা যায়, অর্থাৎ শব্দের প্রতিফলন হয়। কিন্তু এরপর আসছে তরঙ্গ মুখের উপর ভিত্তি করে। তো তরঙ্গ মুখ কি? তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে বলা হয় তরঙ্গ মুখ। তরঙ্গ মুখের উপর ভিত্তি করে তরঙ্গ আবার দুই প্রকার, সমতল তরঙ্গ আর কি গোলীয় তরঙ্গ। সমতল তরঙ্গ কি? সমতল তরঙ্গ হচ্ছে সূর্যের আলোর তরঙ্গ, আর গোলীয় তরঙ্গ হচ্ছে অভিসারী বা অপসারী আলোক তরঙ্গ। তো এই ছিল বিভিন্ন প্রকার তরঙ্গ। এখন তরঙ্গ সংক্রান্ত কিছু রাশি আছে যেগুলো পড়তে হয়, এগুলো খুবই সহজ। যেখানে আছে কি পূর্ণ স্পন্দন, কম্পাঙ্ক, এগুলো পড়া আছে। তরঙ্গ বেগ, পর্যায়কাল, তারপরে আছে কি দশা। দশাটা বেশি ইম্পর্টেন্ট, সেই দশাটা আমি বলি। সেটা হচ্ছে কি তরঙ্গের উপর অবস্থিত যে কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সম্যক মানে সামগ্রিক অবস্থা, ত্বরণ, বেগ, সরণ, মন্দন ইত্যাদি হতে পারে, সেটা হচ্ছে দশা। এরপরে যেটা বলতে চেয়েছিলাম স্থির তরঙ্গর সংজ্ঞা আগেই আমি বলেছি। এখন স্থির তরঙ্গে আবার কি হয়, দুইটা করে যে বিন্দু পাওয়া যায়, একটাকে বলা হচ্ছে সুস্পন্দ বিন্দু আর একটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু। এই দুইটা পড়ে। সুস্পন্দ বিন্দু হচ্ছে স্থির তরঙ্গের যে সকল বিন্দুতে বিস্তার ম্যাক্সিমাম তাদেরকে বলা হয় সুস্পন্দ বিন্দু, মানে বিস্তার সবচেয়ে বেশি। আর নিষ্পন্দ বিন্দু হচ্ছে স্থির তরঙ্গের উপর যে সকল বিন্দুতে বিস্তার শূন্য তাদেরকে বা সর্বনিম্ন তাদেরকে বলা হয় নিষ্পন্দ বিন্দু। এরপরে তরঙ্গ সংক্রান্ত আরো কিছু বিষয় যেটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে কি তরঙ্গের তীব্রতা। তরঙ্গের তীব্রতাটা কি? তরঙ্গের তীব্রতা হচ্ছে তরঙ্গ সঞ্চালনের সময় লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের উপর প্রতি সেকেন্ডে কিভাবে যে পরিমাণ শক্তি সঞ্চালিত করে সেটাই হচ্ছে তরঙ্গের তীব্রতা বা ইন্টেন্সিটি অফ সাউন্ড। এর একটা সমীকরণ আছে কি I সমান P বাই A। P মানে ক্ষমতা, A মানে ক্ষেত্রফল, তাহলে এর একক লেখা যায় ওয়াট পার মিটার স্কয়ার, এভাবেও আসে। আবার আরেকটা সমীকরণ আছে I সমান 2 পাই A স্কয়ার F স্কয়ার F স্কয়ার রো ভি, শুধু রো ভি বাদে সবগুলো স্কয়ার। I সমান 2 পাই স্কয়ার A স্কয়ার F স্কয়ার রো ভি, এটা। এরপরে মুক্ত কম্পন আর কি পরবশ কম্পন বা আরোপিত কম্পন, এই দুইটা কম্পন আছে। মুক্ত কম্পন কি? প্রত্যেকটা বস্তুর একটা আমরা জানি কি নিজস্ব কম্পাঙ্ক আছে। কোনো এই নিজস্ব কম্পাঙ্ক আছে, তাহলে কোনো বস্তুকে যদি আঘাত করে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই বস্তুটা ওই নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হয়। এটা হচ্ছে মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন বা ন্যাচারাল ভাইব্রেশন বা ফ্রি ভাইব্রেশন। আর পরবশ কম্পন বা আরোপিত কম্পন কি? পরবশ কম্পন বা আরোপিত কম্পন হচ্ছে একটি কম্পন ক্ষমতা সম্পন্ন বস্তুকে একটা কম্পনরত বস্তুর নিকট আনলে কম্পন ক্ষমতা সম্পন্ন বস্তুটাও কাঁপতে শুরু করে, এটাকে বলা হয় পরবশ কম্পন বা আরোপিত কম্পন। তো এখান থেকে একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনুনাদ। অনুনাদ কি? কোনো বস্তুর উপর প্রযুক্ত পর্যায়বৃত্ত। পরবশ কম্পন যখন কি হবে বা আরোপিত কম্পন যখন তার স্বাভাবিক কম্পাঙ্কের সমান হবে তখন বস্তুটা সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়, এই ঘটনাকে বলা হয় অনুনাদ।
বা রেজোন্যান্স। তার মানে কি হবে, ফ্রি ভাইব্রেশন আর ফোর্স ভাইব্রেশন যখন সমান হবে সেটাই হবে অনুনাদ। তো এখান থেকে একটা প্রশ্ন আসে যে কি সকল অনুনাদই কি পরবশ কম্পন, কিন্তু সকল পরবশ কম্পনই অনুনাদ নয় কেন, এই প্রশ্নটা পড়ে। তাহলে অনুনাদ হতে হলে অনুনাদ তখনই হবে যখন কি পরবশ কম্পন আর মুক্ত কম্পন সমান হবে, তখনই অনুনাদ হবে। কিন্তু যখন সমান হবে না তখন কিন্তু সেটা অনুনাদ হবে না, সেই জন্য এটা বলা হচ্ছে। আর আরেকটা প্রশ্ন পড়ে যে ঝুলন্ত ব্রিজের উপর সৈন্যদলকে মার্চ করতে দেওয়া হয় না কেন, কেন দেওয়া হয় না? তাহলে ঝুলন্ত ব্রিজের যে কি আছে উপাদানগুলো আছে, যেমন তার বা অন্যান্য যেসব এলিমেন্ট আছে ওইগুলো একটা নিজস্ব কম্পাঙ্ক আছে। তাহলে ঝুলন্ত ব্রিজের উপর যখন মার্চ করতে দেওয়া হয় তখন কি করে, এখানে কম্পাঙ্ক পর্যাবৃত কম্পাঙ্ক আসে। তো মার্চ করতে দেওয়া হলে তখন কি হয়, দেখা যাচ্ছে সেখানে অনুনাদ সৃষ্টি হতে পারে। অনুনাদ সৃষ্টি হলে কি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হতে পারে, ফলে ঝুলন্ত ব্রিজ কি হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এজন্য সেখানে মার্চ করতে দেওয়া হয় না। এরপরে আরো কিছু ডেফিনেশন বা সংজ্ঞা আছে যেগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সুর আর স্বর। সুর কি? সুর হচ্ছে একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকেই বলা হয় সুর, আর একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকেই বলা হয় স্বর। স্বর অনেকগুলো সুরের সমষ্টি। তো এখানে সুর আবার তিনটে আছে, সেটাকে বলা হচ্ছে মূল সুর, উপসুর আর হারমোনিক। মূল সুর, উপসুর আর হারমোনিক। কোন একটা স্বরের ভিতরে কি থাকে, অনেকগুলো সুর থাকে, এর মধ্যে যেটার কম্পাঙ্ক সবচেয়ে কম সেটাকে বলা হয় মূল সুর। আর উপসুর কি? মূল সুর ব্যতীত বাকি সুরগুলোকে বলা হয় উপসুর। আরেকটা বলা হচ্ছে কি সমমেল বা হারমোনিক। সমমেল বা হারমোনিক কি? যে সুরগুলোর যে উপসুরগুলোর কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক, সেগুলোকে বলা হচ্ছে সমমেল বা হারমোনিক। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে যে সকল সমমেল বা হারমোনিকই উপসুর, সকল সমমেল বা হারমোনিকই উপসুর, কিন্তু সকল উপসুরই সমমেল বা হারমোনিক নয় কেন? এটা তো বোঝা যাচ্ছে, কারণ যেগুলো মূল সুরের গুণিতক হবে শুধু সেইগুলোই কি হবে, সমমেল বা হারমোনিক। কিন্তু যদি মূল সুরের গুণিতক নাও হয়, মূল সুর ব্যতীত যেগুলো আছে সেগুলোই কিন্তু উপসুর। তাই বলা যায় কি সকল সমমেল বা হারমোনিক উপসুর, কিন্তু সকল উপসুরই সমমেল বা হারমোনিক নয়। এরপরে আছে অষ্টক। অষ্টক মানে কি? অষ্টকের আরেক নাম বলা হয় দ্বিতীয় হারমোনিক। তার মানে যে উপসুরটির কম্পাঙ্ক মূল সুরের দ্বিগুণ সেটা হচ্ছে অষ্টক বা দ্বিতীয় হারমোনিক। 3 গুণ হলে তৃতীয় হারমোনিক। এরপরে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মূল সুরই প্রথম হারমোনিক ব্যাখ্যা করো। তা হারমোনিক মানে আমরা কি জানি, যেগুলো মূল সুরের সরল গুণিতক হবে। তাহলে মূল সুরের সাথে কিছু নেই মানে কত থাকে, 1 গুণ থাকে, সেই জন্য একে বলা হয় প্রথম হারমোনিক। এরপর আসছে ত্রয়ী। ত্রয়ী 3টে সুরের কম্পাঙ্কের অনুপাত 4:5:6 হলে তাদেরকে বলা হয় ত্রয়ী। আর ত্রয়ী। তারপরে আসছে মেলোডি। মেলোডি কি? কতগুলো শব্দ একের পর এক ধ্বনিত হয়ে যদি একটি সুরযুক্ত শব্দ সৃষ্টি করে তাকে বলা হয় মেলোডি। এরপরে সুর বিরাম। দুটি সুরের কম্পাঙ্কের অনুপাতকে বলা হয় সুর বিরাম। স্বর সংগতি। স্বর সংগতি কি? 4টি সুরের কম্পাঙ্কের অনুপাত যদি 4:5:6:8 হয় সেটাকে বলা হয় স্বর সংগতি। সলো। সলো কি? একটি মাত্র বাদ্যযন্ত্র হতে সৃষ্ট শব্দ হচ্ছে সলো। একটা বাদ্যযন্ত্র, দেখা যাচ্ছে শুধু ঢোল বাজানো হলো কিংবা শুধু বাঁশি বাজানো হলো, সেটা হচ্ছে সলো। আর অর্কেস্ট্রা, একাধিক বাদ্যযন্ত্র হতে সৃষ্ট শব্দকে বলা হয় অর্কেস্ট্রা। যেমন ঢোল, বাঁশি সব একসাথে বাজাতে হবে, তখন যে শব্দ সৃষ্টি হবে সেটাকে বলা হবে অর্কেস্ট্রা।
তো এই ছিল তরঙ্গ অধ্যায়ের কিছু সংজ্ঞা। আরো কিছু সংজ্ঞা আছে, তার কয়েকটা নিয়ে আমি আলোচনা করব। আজকে আর বেশি নিয়ে আলোচনা করব না। সেটা হচ্ছে শব্দের তীব্রতার লেভেল। শব্দের তীব্রতার লেভেল কি? শব্দের তীব্রতার লেভেলকে বেটা দিয়ে প্রকাশ করা হয়। বেটা সমান 10 log I/I0। শব্দের তীব্রতার লেভেলের একক ডেসিবেলেও আছে, আবার বেলেও আছে। যদি এমন দেওয়া হয় বেটা সমান 10 log I/I0, তখন এটাকে ডেসিবেলে লেখা হবে। আর 10 যদি আগে না দেওয়া হয় তাহলে বেল এককে। তাহলে শব্দের তীব্রতা লেভেল কি? কোন শব্দের তীব্রতা আর প্রমাণ তীব্রতার অনুপাতে। কোন শব্দের তীব্রতা আর প্রমাণ তীব্রতা। I0 হচ্ছে প্রমাণ তীব্রতা। তার আগে আমাদেরকে জানতে হবে প্রমাণ তীব্রতা কি। প্রমাণ তীব্রতা হচ্ছে 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতাকে বলা হয় প্রমাণ তীব্রতা। আরেকটা হচ্ছে প্রমাণ ক্ষমতা। একই 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻12 ওয়াটকে বলা হয় প্রমাণ ক্ষমতা। তাহলে আমরা বলছিলাম শব্দের তীব্রতার লেভেল কি? কোন শব্দের তীব্রতা আর প্রমাণ তীব্রতার লেভেলের অনুপাতের লগারিদমকে বলা হয় শব্দের তীব্রতা আর লেভেল। আর শব্দের তীব্রতার লেভেলের পরিমাপ একক বেলেও হতে পারে অথবা ডেসিবেলেও হতে পারে। তো এখানে আমাদেরকে জানতে হবে বেল। বেল কি? বেল একক হলে বেটা সমান 10 log I/I0। তাহলে এখানে I সমান যদি আমরা 10I0 মানে প্রমাণ তীব্রতা 10 গুণ লিখি, তাহলে আমরা লিখতে পারি কত? log 10, তার মানে 1, তার মানে 1 বেল হচ্ছে কিন্তু এখানে। তাহলে আমরা বলতে পারি প্রমাণ তীব্রতার 10 গুণ তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতা আর কোন শব্দের তীব্রতা যদি হয়, তখন যে কি হয় শব্দ তীব্রতা লেভেল পাওয়া যায়, সেটাকে বলা হয় বেল। আর ডেসিবেল কি? বেলের 1/10কে বলা হয় 1 ডেসিবেল। তাহলে কোন শব্দের তীব্রতার লেভেল যদি বলা হয় 20 ডেসিবেল, এর অর্থ কি? এর অর্থ কোন শব্দের তীব্রতা আর প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদমের 10 গুণ কত? 20 ডেসিবেলের সমান, কারণ এখানে ডেসিবেল এককে দেওয়া হয়েছে। তো আশা করি এই প্রশ্নগুলো বোঝা গিয়েছে। তো পরবর্তীতে আমি আরো কিছু বিষয় নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।